সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এমনই এক বিপ্লব নিয়ে বলবো যে বিপ্লবের কোনো নেতা ছিলেন না, অথচ বিপ্লব বেহাত হয়ে গেল বলে অনেকেরই আক্ষেপ। আলোচিত এই বিরল বিপ্লবটি হয়েছে আমাদেরই বাংলাদেশে। শুনুন সুভাষণ চ্যানেলে। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া দীর্ঘ এক স্ট্যাটাস দেন তার ফেসবুক ওয়ালে। সেখানে তিনি লেখেন, জনসমক্ষে সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেন। এরপর বঙ্গভবনে যেখানে ছাত্র নেতারা উপস্থিত ছিলেন, ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ঠিক করা হয়। যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল তা শেষ পর্যন্ত একটি অকাল সিজারের মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিইয়ে যায়। কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসেবে থেকে যান। এবার আসা যাক মূল আলোচনায়। সাবেক সেনাপ্রধান সুন্দর একটি কথা বলেছেন, তা হলো বিপ্লবের অকাল সিজার। প্রশ্ন রাখতে চাই, যে বিপ্লবের অকাল সিজার হলো, সে বিপ্লবের ঘোষণাটা কখন দেওয়া হয়েছিল? আমরা তো দেখলাম একদল ছাত্র লাল সবুজের জাতীয় পতাকা মাথায় বেঁধে কোটা সংস্কার আন্দোলনে নেমেছিল। কিছু তাজা প্রাণ ঝরে পড়ায় অভিভাবক ও জনগণের একটি বড় অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। শেখ হাসিনা ভারতে চলে যান। এখানে বিপ্লব কোথায়? বিপ্লবের ইশতেহার কই? স্ট্যাটাসে সাবেক সেনাপ্রধান ফরাসি ও রুশ বিপ্লব প্রসঙ্গ টেনে এনেছেন। বলেছেন, যদি আদর্শভাবে ফরাসি ও রুশ বিপ্লবের ন্যায় এই বিপ্লব সম্পূর্ণ সাফল্য পেতে চাইত, তাহলে হয়তো গণভবন ও বঙ্গভবন একযোগে দখল হতো, বিদ্যমান সংবিধান ছুঁড়ে ফেলা হতো, আর আগের শাসনের সহায়তায় যেসব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিষ্ঠুরতা চালিয়েছেন, তাদের সবাই হয় দেশছাড়া হতেন বা বিচারের মুখোমুখি হতেন। গড়ে উঠত একটি বিপ্লবী পরিষদ, যারা নতুন শাসন ব্যবস্থা প্রণয়ন, মৌলিক সংস্কার ও গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রতিষ্ঠার পথ তৈরি করত। এখানে প্রশ্ন হলো, বিদ্যমান সংবিধান কেন ছুঁড়ে ফেলা হবে? বিপ্লবের আগে সেই ঘোষণা কি দেওয়া হয়েছিল? একটি নতুন সংবিধান তারা বানাতে চান, তা আগে বলেননি কেন? তাহলে আমরা দেখতাম জনগণ রাস্তায় নেমেছে কিনা। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, কিউবার বিপ্লব, ইরানের বিপ্লব, এমন অনেক বিপ্লবের প্রসঙ্গ টেনে আনা যায়। তিনিও টেনেছেন, কিন্তু সেসব বিপ্লবের নেতা ছিলেন। নেতা ছাড়া বিপ্লব আর খেতা ছাড়া শীত নিবারণ দুটোই অসম্ভব। বাংলাদেশের জুলাই বিপ্লবের নেতা কে? জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বললেন, এই পরিবর্তন হঠাৎ করে হয়নি, এর পেছনে ছিল ম্যাটিকুলাস ডিজাইন। এটি ছিল দীর্ঘ সময়ের একটি ছক। তিনি মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন মাস্টার মাইন্ড হিসাবে। is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others. আবার সেই প্রফেসর ইউনূসই জানুয়ারির শেষ দিকে সুইজারল্যান্ডের দাভোসে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে একেবারেই উল্টো কথা বললেন। রীতিমতো 180 ডিগ্রি ঘুরে গেলেন। জানালেন, এটি হঠাৎ করে ঘটে গেল। এই আন্দোলনের কোনো নেতা ছিল না। ছাত্ররা আন্দোলনে নেমেছিল চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। কজন ছাত্র মারা গেল, প্রতিবাদে সাধারণ মানুষ নেমে আসলো, প্রচণ্ড আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটল। Most interesting part of the whole thing, there was no planning. Nobody was planning anything. It's spontaneous of extreme form. There's no leadership. Usually when you have a student movement or any movement, there's a leader, there's a sub-leader, they have an instruction. There are no instructions. আমরা লক্ষ্য করলেই দেখব, ঘোষণা এবং ম্যানিফেস্টো ছাড়া পৃথিবীতে কোনো বিপ্লব হয়নি। বাঙালি জাতির স্বাধীনতা অর্জন দীর্ঘ সংগ্রামেরই ফসল। সে আন্দোলনে একজন নেতা ছিলেন। 71-এর চূড়ান্ত যুদ্ধ শুরুর আগে স্বাধীনতার ইশতেহার পাঠ হয়েছিল, জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল, জাতীয় সঙ্গীত ঠিক হয়েছিল, স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি হয়েছিল। নেতা ছাড়া কোনো সংগ্রাম হয় না, নেতা ছাড়া কোনো বিপ্লব হয় না। কিন্তু 2024 সালে এমনই একটি বিপ্লব হয়ে গেল, যে বিপ্লবের নেতাকে তা 6 মাসও জাতি জানতে পারল না। অথচ এক শ্রেণীর চিন্তাবিদ বলে চলেছেন বেহাত বিপ্লব। বিপ্লব বলা যাবে কিনা তা নিয়েই যেখানে প্রশ্ন, সেখানে বেহাত হওয়ার প্রশ্নই বা আসে কি করে? গণ অভ্যুত্থান ও বিপ্লব এক কথা? আজ এ পর্যন্তই। সুভাষণ চ্যানেলে পাবেন রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক নানা বিষয়ে বিশ্লেষণ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।